বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুক্ষণ আগে একটা প্রেস রিলিজ পাঠিয়েছে এবং যেই প্রেস রিলিজটা পাঠানো হয়েছে, এই কন্টেন্টটা করছি আমি যখন এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, 8টা 17-তে। ভেরি ইম্পর্টেন্ট প্রেস রিলিজ এবং যেই ডিসকাশনটা আমি গতকাল করেছিলাম, অনেক মিডিয়া এই ব্যাপারটা নিয়ে মোটামুটি টাচ করার চেষ্টা করেছে যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল এর ফিক্সিং এর ব্যাপারে ক্রিকেট বোর্ডের হাতে রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্টটা তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তার হাতে এসেছে, তার হাতে অ্যালেক্স মার্শাল তুলে দিয়েছেন। এটা একটা চূড়ান্ত রিপোর্ট এবং এই চূড়ান্ত রিপোর্টে যারা অপরাধী, যারা অপকর্ম করেছে, যারা 2 নম্বরই করেছে, অ্যালেক্স মার্শাল তো নিশ্চয়ই কারো দ্বারা প্রভাবিত হয়ে এখানটায় তার রিপোর্ট প্রদান করবেন না। সেই রিপোর্টটা দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের নাম আগামীকাল প্রচার করা হবে, আগামীকাল প্রকাশ করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কাজটা করবে। যেই মিডিয়া রিলিজটা এসেছে আমি যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেভাবে এটা এসেছে। BCB President Tamim Iqbal and BCB Ad Hoc Committee member and the chairman of the BPL Governing Council Fahim Sina will hold a media conference on matters relating to the Bangladesh Premier League T20 tournament tomorrow at 4 p.m. The press conference area SBNCS SBN Shere Bangla National Cricket Stadium এ আগামীকাল দুজন ব্যক্তি, ফাহিম সিনহা যিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারের দায়িত্বে রয়েছেন এবং তামিম ইকবাল 4টার সময় এই নামগুলা প্রচার করবে বা প্রকাশ করবে যেই রিপোর্টটা অ্যালেক্স মার্শাল দিয়েছেন। এবং এই রিপোর্টে বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত, ক্রিকেট বোর্ডের সাথে জড়িত বাংলাদেশি বংশোদ্ভূত কেউ কোনোভাবে জড়িত না। একদম ফেয়ার একটা রিপোর্ট। যেই রিপোর্টটা বা যেই তদন্তটা আবার শুরু করা হয়েছিল সবশেষ ক্রিকেট বোর্ড যখন গঠিত হয়েছিল সেই সময়টায়, তার মানে এই রিপোর্টে যাই আসুক না কেন এটাকে বর্তমান ক্রিকেট বোর্ড বা অ্যাডহক কমিটির প্রভাবিত করার কোনো সুযোগ নেই। যেই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে আপনাদের সাথে যদি আমি একটু শর্টলি শেয়ার করার চেষ্টা করি, আমার কাছে যেই তথ্য রয়েছে তাতে 7জন ক্রিকেটারকে আপনারা সবাই জানেন যে লাস্ট বিপিএল এ অংশগ্রহণ করা থেকে বিরত রাখার একটা নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা অনুযায়ী লাস্ট বিপিএল মিস করে গেছেন মোসাদ্দেক সৈকত, এনামুল হক বিজয় এবং তাদের সাথে বাদ পড়েছিলেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম। এই 7জন ক্রিকেটার খেলতে পারেন নাই। তাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অবজারভেশন জানানো হয়েছিল। এর সাথে মানে আমি আপনাদেরকে টু দা পয়েন্টে আলোচনাটা করার জন্য একটু রিলেট করি, এর সাথে জড়িত যেই ক্রিকেটারগুলোর নাম বললাম এই ক্রিকেটারদের সাথে জড়িত 3টা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে হয়তো আগামীকাল একটা বড় ডিসিশন আসতে পারে এবং সেই ফ্র্যাঞ্চাইজিগুলো রান করার ক্ষেত্রে যারা জড়িত তাদের নামও বেরিয়ে আসতে পারে, আসবে নিশ্চিতভাবেই। কারণ যেহেতু একটা রিপোর্ট দেওয়া হয়েছে, যদি কোনো কিছু পাওয়া না যেত তাহলে ঘটা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামীকাল 4টার সময় কোনো প্রেস কনফারেন্স আয়োজন করতো না। কোন 3টা ফ্র্যাঞ্চাইজি? এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে জড়িত কে? 1 নম্বরে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী নিয়ে একটা ভয়ঙ্কর ইনভেস্টিগেশন হয়েছে এবং এই দুর্বার রাজশাহী কিন্তু লাস্ট বিপিএল এর চ্যাম্পিয়ন দল রাজশাহী না, একটু আপনাদেরকে ক্লিয়ার করি। এটা হচ্ছে ওই শফিকের রাজশাহী, যেই দলটাকে আবার ওই সময়ের বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তার প্রভাব খাটিয়ে বিপিএল এ ঢুকিয়েছিলেন এবং সেই তথ্য উপাত্ত প্রমাণ নানা সময়ে মিডিয়ায় আমরা দিয়েছি। দুর্বার রাজশাহী এবং দুর্বার রাজশাহীর সাথে জড়িত আমি যদি রিলেট করি ক্রিকেটার এনামুল হক বিজয় ওই সিজনটা খেলেছেন। আমি আবারও বলছি, এনামুল হক বিজয়দেরকে আপনি বিপিএল খেলতে দেন নাই কিন্তু ডিপিএল খেলতে দিচ্ছেন, তার মানে এনামুল হক বিজয়দের ব্যাপারে যেই ধরনের এলিগেশন আনা হয়েছে সেটা নিশ্চয়ই দুর্বল, নিশ্চয়ই দুর্বল। আমি দুর্বার রাজশাহীতে এনামুল বিজয় খেলেছে বলে আমি কোনোভাবেই তাকে গিলটি বা দোষী বলতে চাই না আনলেস অর আনটিল সেই প্রমাণটা দেখানো হচ্ছে। এখানটায় ছিলেন আরো একজন আলোচিত ক্যারেক্টার, এই লোকটা ভয়ঙ্কর ফিশি, ফারুক আহমেদের দুর্বার রাজশাহী এক্স বিসিবির বহিষ্কৃত প্রেসিডেন্ট ফারুক আহমেদের এই দলের সাথে জড়িত ছিলেন আমিন খান। কারণ ফারুক আহমেদ এই রাজশাহীর দলটা অনেকটা নিজের প্রভাব খাটিয়ে প্রদান করানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। ফারুকের বন্ধুকে দল দেওয়া হয়েছে এরকম অনেক আলোচনা আমরা মিডিয়ায় দেখেছি। সেই সূত্র ধরে আমিন খান যিনি ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা, ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন বিলো 100-এ অল আউট হয়ে গেছে, সেখানটাও আমির খান কোনো ধরনের 2 নম্বরই করেছেন কিনা সেটাও কিন্তু সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে যেই 3টা ফ্র্যাঞ্চাইজি কথা বলছি, একটা দুর্বার রাজশাহী এই দল পাবার ক্ষেত্রে কথিত রয়েছে ফারুক আহমেদের বড় রোল রয়েছে এবং আমিন খান এখানে অনেক ধরনের 2 নম্বরই করেছে বলে এখন পর্যন্ত খবর বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে। নোয়াখালী এক্সপ্রেস, এখানটায় খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এই দলটা চালিয়েছে দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেলসকে সামনে আনা হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস চালানোর জন্য। নোয়াখালীতে আমাদের অনেক অনেক বিত্তশালী ব্যক্তি রয়েছে
যেই মানুষগুলো আসলে তাদের নোয়াখালী এক্সপ্রেসের মতো আরো অন্তত 10টা দল চালানোর ক্ষমতা রাখে, কিন্তু ওই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন একটা ফিসি কারণে নোয়াখালীর অরিজিনাল কাউকে দলের মালিকানা না দিয়ে, কোন নোয়াখালী রিলেটেড কর্পোরেট হাউসকে না দিয়ে দেশ ট্রাভেলসকে এই দলের মালিকানা দেওয়া হয়। এবং পরবর্তীতে আমি রিয়াসাত আজিম প্রমাণ করে দিয়েছিলাম যে এই দলের সাথে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই একজন পরিচালক যার নাম হচ্ছে মুখলেসুর রহমান শামীম, যিনি নোয়াখালী এক্সপ্রেসের ব্যাচেসগুলো কিভাবে ফিক্সিং হবে, কখন হবে, কার মাধ্যমে হবে, কে কার রুমে থাকবে, পুরো ব্যাপারের মেকানিজমের সাথে জড়িত ছিলেন। এবং সেই অডিওগুলো আমি আমার রিপোর্টে আপনাদেরকে শুনিয়েছিলাম, সেটাও আন্ডার স্ক্রুটিনি। হয়তো এখান থেকে আরো ভয়ঙ্কর কিছু বের হয়ে আসবে, আমি যা বের করেছিলাম তার থেকেও। মুখলেসুর রহমান শামীম নোয়াখালীর কেউ না, রাজশাহীর দেশ ট্রাভেলস, রাজশাহীর একটা কোম্পানি, তারা নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব নেন এবং বিশিষ্ট ফিক্সিং কাণ্ডে বিভিন্ন ভাবে জড়িয়ে পড়া, এটা নাকি তার নেশা হয়ে গেছে। তৌহিদ নামে আরেকজন ব্যক্তি এই দলের সাথে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে এদেরকে খুঁজেও নাকি আসলে পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইন্টিগ্রিটি কমিটি, অ্যালেক্স মার্শালের মতো একজন ব্যক্তি যেটার প্রধান, তিনি এইরকম ক্রিমিনালকে প্রপারলি রিচ আউট করতে পারেননি বলে আলোচনা রয়েছে। থার্ড যেই টিমটাকে নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস। গত বিপিএল এ আমি যদি আপনাদেরকে এক্সপ্লেইন করি, যদি আমি ভুল না করি, আপনারা খেয়াল করে দেখবেন সিলেট পর্বে, হ্যাঁ সম্ভবত ডেফিনেটলি সিলেট পর্বে যখন খেলা চলছিল, তখন ঢাকা ক্যাপিটালসের কর্ণধারের আতিক ফাহাদ সাহেবের মোবাইল নেয়া নিয়ে অনেক ঘটনা ঘটেছিল। অ্যালেক্স মার্শাল অ্যান্ড হিজ ইন্টিগ্রিটি টিম, দে হ্যাড সাম ডাউট রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটি অফ আতিক ফাহাদ, ঢাকা ক্যাপিটালসের কো ওনার। এবং এই ভদ্রলোকের মোবাইল নেয়া, এই মোবাইল আতিক ফাহাদ দিচ্ছে না। মোবাইল যখন দেয়া হলো তখন মোবাইলটা লক ছিল। যখন এটাকে ফরেন্সিকে দেওয়া হয়েছিল তখন পাসওয়ার্ড চাওয়া হয়েছিল, সেটা তিনি দেওয়ার জন্য ডিলে করছিলেন। তিনি বলছিলেন আমার খেলা এই শহরে রয়েছে, আমি এখন ঢাকায় গিয়ে ফরেন্সিক করার জন্য পাসওয়ার্ড দিতে পারবো না। এরকম অনেক আলোচনা ছিল। ঢাকা ক্যাপিটালস, আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে যেই তিনটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অ্যালেক্স মার্শালের রিপোর্টে ভয়ঙ্কর কিছু পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে ঢাকা ক্যাপিটালস অন্যতম। হোয়াট অ্যাবাউট দ্য ক্রিকেটার্স? আমার কাছে মনে হয় যে 7জনকে খেলতে দেওয়া হয় নাই, সেই 7জন শুধু বিপিএলই খেলছেন না, অন্য সবখানে খেলছেন। যদি তাদের বিরুদ্ধে পর্যাপ্ত এলিমেন্ট না থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 7জনকে বিপিএল এ অবাঞ্ছিত করার ক্ষেত্রে যে বা যারা ভূমিকা পালন করেছে তাদের ব্যাপারে যদি ইনিশিয়েটিভ নেয়, আর যদি প্রমাণিত হয় যে তারা দোষী, তাহলে ক্রিকেট বোর্ড তার মতো করে সেই কর্মকাণ্ড করবে। সো এই মুহূর্তে আমার যেই আলোচনা, সেই আলোচনার যদি আমি সাম আপ করার চেষ্টা করি, বিপিএল এর যে তদন্ত রিপোর্ট, যেটা আগামীকাল বিকাল 4টায় হোপফুলি সেটাই প্রকাশ করা হবে। বিপিএল রিলেটেড এই মুহূর্তে আর কোনো অ্যাক্টিভিটি নেই। যদি সেটা হয়ে থাকে, এবং এই নিউজগুলো বিভিন্ন পত্র পত্রিকা অলরেডি এসেছে, তামিম ইকবালের হাতে সেই তদন্ত রিপোর্ট এসে গেছে, কালের কণ্ঠে আমরা সেটা দেখেছি, তাহলে যেই জিনিসটা দাঁড়াচ্ছে, অন্তত বড় সংখ্যক অর্গানাইজার অ্যান্ড ক্রিকেটার গোয়িং টু বি ব্যান্ড ফর এভার ফ্রম আওয়ার লোকাল ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট, ডেফিনেটলি ফ্রম দ্য বিপিএল। এবং সেই তালিকায় ক্রিকেট বোর্ডের পরিচালকরা পর্যন্ত আছেন, কারণ ফারুক আহমেদের ওই দল বন্টনের যে প্রক্রিয়া, সেটা ডিফেক্টিভ ছিল বলেই দুর্বার রাজশাহীর মতো দল পেয়েছে। শামীমের মতো ভণ্ড প্রতারকরা দল চালিয়েছে এবং সেই দল চালাতে গিয়ে তাদের অডিও রেকর্ড লিক হয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড যে বিভিন্ন অর্গানাইজাররা রয়েছেন, যারা বিপিএল পরিচালনার সাথে জড়িত ছিলেন, তাদের নামও আগামীকাল হোপফুলি সবার সামনে উন্মোচিত হবে। এবং সেই নামগুলো হয়তো অনেককেই অনেক বেশি চমকে দেবে। হয়তো মনে হতে পারে যে এই মানুষটা এরকম করতে পারে, সেটা তো আমরা কল্পনাতেও ভাবি নাই। লেটস সি হোয়াট হ্যাপেন।